দেশ ও বিদেশ এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এরকম একজন ব্যক্তি যিনি সব সময় শিক্ষা নিয়ে ভাবেন, বা একজন লাইলা ম্যাডাম, তিনি ডেমরা কলেজের প্রফেসর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। পাশাপাশি আমরা জানতে পারলাম উনি বিএনপির দুঃসময়ে তিনি মাঠে কাজ করেছে। আসলেও আজ আমরা তার থেকে জানবো যে তিনি বিএনপিতে যোগদান কতদিন হয়েছে বা কি কর্মগুলো করেছে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনাকে অশেষ ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আপনার অফিসে ডাকার জন্য। জি, তো ম্যাডাম আমরা আপনার থেকে জানতে চাবো যে আপনি দীর্ঘ কত বছর যাবত এই বিএনপির কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন, আর আপনি কেন এই দলে জড়িত হয়েছেন? আপনি একজন শিক্ষক, বা আপনার লেখাপড়ার মান ভালো, আপনার গত 20 বছর যাবৎ আপনি একজন কলেজের দায়িত্ব পালন করছেন, আপনার প্রচুর স্টুডেন্ট রয়েছে, তারপরও আপনি এই দল কেন বিএনপির দলে জড়িত হয়েছেন যদি দর্শকদের বরাবর একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গঠন করেন, গঠন লগ্ন থেকেই এটা গণমানুষের দলে পরিণত হয়। সবুজ বিপ্লবের মাধ্যমে অগণতান্ত্রিক একটা রাষ্ট্রে 1971 সালের মুক্তিযুদ্ধের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে যে কটা সরকার ছিল এবং বিএনপি ছাড়া যে কটা সরকার এখন পর্যন্ত এসেছে সবগুলি মোটামুটি স্বৈরাচার ছিল। একমাত্র বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের সরকার পরিচালনা করেছে। বাংলাদেশে একমাত্র বিএনপি প্রকৃত গণতান্ত্রিক চালু করেছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের দ্বারা ক্ষমতায়। আর এরশাদ সরকার বলেন, আওয়ামী সরকার বলেন, এরা কিন্তু স্বৈর শাসক, স্বৈরাচার। ওদের শাসনামল দেখে আমি গত 35 বছর যাবৎ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে রাষ্ট্রবিজ্ঞান পড়ি এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান পড়াই। তো রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে বারবার ছেলে মেয়েদের এটা পড়াইতে আমার মনে হয়েছে আমার আসলে জিয়াউর রহমানের বিএনপি করা উচিত, বিএনপির জন্য কাজ করা উচিত, বিএনপির জন্য ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা উচিত। কারণ আমি যখন রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি পড়াই ইন্টারে, তখন বাংলাদেশ সংবিধানের 4th সংশোধনী পড়াতে হয়। 4th সংশোধনীতে গেলেই আমি দেখতে পাই বাংলাদেশের 4টা মাত্র রাজনৈতিক দল রেখে বাকি সব দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। একটি মাত্র রাজনৈতিক দল বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল গঠন করে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কবর রচনা করেন। সেখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমেই রাজনৈতিক দল গঠনের অধিকার দেন, সংবাদপত্রের স্বাধীনতা দেন এবং যেভাবে ক্ষমতাকে কক্ষিগত করেছিল আওয়ামী সরকার, বিচারপতিদের বিচারের ক্ষমতা, তারপর মন্ত্রীদের কাজের ক্ষমতা, সবকিছু শেখ মুজিবুর রহমানের হাতে। তারপর উনি শহীদ হলেন। তারপর জনগণের নির্বাচিত ভোটে বিএনপি আবার যখন স্বৈরশাসকের এরশাদের পতনের পরে 90-এর গণ অভ্যুত্থান থেকেই আমি রাজনীতি, আমি তখন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি 87 সনে ইন্টার পাস করি, 88-তে ইউনিভার্সিটিতে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞানে। তখন থেকেই রাজনীতি করি। আর 89 সনের শেষ দিকে আমি কোনাপাড়ায় আসি। তখন থেকে এই এলাকার রাজনীতি। 91 সনের নির্বাচনে যখন সালাউদ্দিন ভাই এখান থেকে নির্বাচিত হয়, তখন থেকে 91 সনের নির্বাচন থেকে শুরু করি এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচনে আমি আমার যতটুকু অবদান রাখার আমার পক্ষে সম্ভব সর্বদিক করে, আর্থিক বলেন, টাকা পয়সা নিজে খরচ করে, নিজে চাকরি করি, শ্রম দিয়ে, সময় বিনষ্ট করে আমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর 5 এবং ঢাকা 5 এই 2টা আসনের মহিলা দলটাকে সুরক্ষিত রেখেছে, নিজে গঠন করে নিজে সুরক্ষিত রেখেছে। আচ্ছা, এই যে আপনি যে বিএনপির দলে 21 বা 22 বছর যাবত যে এই দলকে ভালোবাসেন, 30 বছর, বা জিয়ার যে আদর্শগুলো আপনি ভালোবাসেন, সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি একজন বছর যাবত একজন বিএনপি মাঠকর্মী হিসাবে আপনি দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, যখন বিএনপির দুঃসময় ছিল তখন আপনি কি অবস্থায়? দুঃসময়কে আমি দুঃসময় মনে করিনি, দুঃসময়কে আমি মনে করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ আমরা একত্রিত হওয়ার। যখন সব দলই যখন ক্ষমতায় থাকে সবাই কম বেশি নিজেদের স্বার্থের জন্য কাজ করে, আর যখন ক্ষমতায় না থাকে তখন কিন্তু ওই কাজকর্ম নাই, অফিস আদালতে যাইতে পারে না, সবার সঙ্গে সময় দেয়, কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, তখনই কিন্তু সম্মিলনটা ঘটে। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে
এই নবীনগরেও মহিলা দল গঠন করে তাদেরকে চলমান রেখেছি, আর্থিক সহযোগিতা দিয়ে নিজে মাসে 2বার 3বার গিয়ে আর আমার বাসায় আমার ছেলে মেয়েদের পড়ার ব্যাহত হয়েছে। মাগরিবের পরে প্রত্যেক দিন মহিলা দলের মহিলারা আসতো এবং আমরা মিটিং করতাম। এটা এই এলাকার সবাই জানে। আমার বাসায় সন্ধ্যার পরে মহিলা দলের মহিলারা যার যে সমস্যা অথবা আমরা সাংগঠনিক কথাবার্তা বলার জন্য আমি ওদেরকে চাঙ্গা রেখেছি। কারো আর্থিক অসুবিধা হইলে, এটা আর কি বলবো, কারো ছেলে মেয়ের লেখাপড়ার অসুবিধা হইলে আমি যতটুকু পারি সহযোগিতা করে গেছি। সবাই বলবে কাউকে বই কিনে দিয়ে, কাউকে ভর্তিতে সহযোগিতা করে, বলার কথা না, তারপরও এসে যায় আর কি। বিএনপির দুর্দিনে আমি ছিলাম, সুদিনে না হয় আমি যদি নাও থাকি আমার কোনো আফসোস নাই। তো আরেকটি বিষয়ে আমরা চলে যাব ম্যাডাম, আমরা জানতে পারলাম যে আপনি যখন ছাত্র হিসাবে দায়িত্ব পালন করে যখন আপনি একজন কলেজের একজন প্রফেসর হিসাবে যে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, তারপরও আপনি দলকে ভালোবাসেছেন, বিএনপির একজন মহিলা দলের ভালো নেত্রী হিসাবে আপনি দায়িত্ব পালন করেছেন। আপনার দেশের বাড়ি তো যখন আওয়ামী লীগ সরকারকালীন নিষিদ্ধ ছিল, কোনো মিছিল হবে না, কোনো আলোচনা সভা হবে না, তারপরও আপনি গোপনীয়ভাবে আপনার গ্রাম বাড়িতে আপনি অনুষ্ঠানগুলো করেছি। এখানে আমি একটু চালাকি করি। আমি জানি সবাই ফোনে বলেছি যে আমরা একটা সাংগঠনিক আলোচনা করব, যেহেতু সামনে নির্বাচন, 18 সনের নির্বাচন, যে দিনের ভোট আগের দিন রাত্রে কেটে ফেলবে তখন তো জানি না। তখন আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল, কিন্তু সরকার সেটা বন্ধ করে রেখেছিল যে 2-3 জন লোক একসাথে হলে অ্যারেস্ট হবে, এবং অ্যারেস্ট হয়েছেও, জেলে গিয়েছে অনেক। এই কারণে আমি এই চালাকিটা করেছি। আমার বাড়িতে আমার আব্বার মিলাদের নামে আমি বিয়ে বাড়ির মতো আয়োজন করেছি। ঢাকা থেকে কালো ভুনা রান্না করার জন্য রান্নার লোক নিয়ে গেছি, কিশোরগঞ্জ থেকে মাছ আনিয়েছি। মানে আনন্দের সাথে আমরা সাংগঠনিক তৎপরতা যাতে চালাতে পারি, আমাদের সলা পরামর্শ যাতে করতে পারি, নির্বাচনটাকে সামনে রেখে একত্রিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার ছাত্র দল, যুব দল, মহিলা দল প্রথম গঠন করি আমার বাড়িতে। তারপর এখনো পর্যন্ত আপনি আছেন, মাঠে টিকে আছেন। তো আমরা কিছু জানতে পারলাম আসলে কিনা আপনাকে কোনো বহিষ্কার করেছে দলের, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? আমি নিজে তেমন কিছুই জানি না, কিন্তু ফেসবুকে এরকম একটা প্রচারণা হওয়ার কারণে আমার ফেসবুক ফ্রেন্ডরা, দলীয় নেতাকর্মীরা আমাকে মেসেঞ্জারে ফোন করেছে, সরাসরি ফোন করেছে এবং আমার কাছে একটা কাগজ পাঠিয়েছে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং সেক্রেটারি দুজনেরই স্বাক্ষর দেওয়া আছে। তখন আমি যখন প্রথম খবরটা শুনি, তখন আমি শুনলাম যে আফরোজা আব্বাস ভাবি লন্ডনে আছে। তো আমি তৎক্ষণাৎই আবার সুলতানা আপার সাথে যোগাযোগ করি। উনি আমার ফোন ধরেন। ধরার পর আমি বললাম, সুলতানা আপা, আমার ফ্রেন্ডরা, ফেসবুক ফ্রেন্ডরা একটা কাগজ পাঠাইছে, আপনি এবং ভাবি নাকি আমাকে বহিষ্কার করছেন। কেন বহিষ্কার করছেন? সুলতানা আপা তো আশ্চর্য, বলছেন না, এ ধরনের কোনো খবর তো আমার জানা নাই, আমি আপনাকে কেন বহিষ্কার করব? এই দুর্দিনে আপনি দলের জন্য অত কিছু করেছেন, মহিলারা তো রাজনীতিতে আসতেই চায় না, আর আপনি একজন শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, আপনাকে আমি তো সবসময় জানেন মূল্যায়ন করি, আমি আপা এই সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি বলছি, তাহলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার স্বাক্ষর ছাড়া কিভাবে আসলো? একজনের স্বাক্ষর তো না, যে সভাপতি নিজে করে ফেলেছে, 2 জনের স্বাক্ষর যেহেতু নিশ্চয়ই আপনি স্বাক্ষর করেছেন। বলে যে না, এই বিষয়ে আমার কিচ্ছু জানা নাই নাইলা আপা, আপনি বিশ্বাস রাখেন আমার উপরে, আমি আপনাকে কেন এই কাজ করব? আমি এটা করি না, এই স্বাক্ষর আমার না। তাহলে আমি বললাম যে তাহলে কি আমি ধরে নিতে পারি এই স্বাক্ষর জাল? বলে যে আপনি যা খুশি তা ধরে নিতে পারেন, আমি এই বিষয়ে কিছু জানি না। তারপরে আমি সাথে সাথে আবার ফোনটা কেটে দিয়ে ফেসবুকে পোস্ট দিই। ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে সেক্রেটারি যেহেতু সই করেনি, তাহলে এটা বহিষ্কার হয় কিভাবে? কিন্তু এখন পর্যন্ত আরেকটা আশ্চর্যের বিষয় কি, আমি যে অত বড় পোস্টার দিলাম যে সইটা কি জিনে করেছে, ভূতে করেছে, একটা কমেন্টও করে না যে না সুলতানা আপা করেছে। অতগুলি বিএনপির লোক সারা বাংলাদেশে, আমার ফেসবুক ফ্রেন্ড, মহিলা পুরুষ, যে আপা এটা আপনি মিথ্যা কথা বলতেছেন, সুলতানা আপা সই করেছে, বা সুলতানা আপা নিজে বা ওনার পরিচিত ব্যক্তিরা, সবাই অনেকই তো পরিচিত কাছের মানুষ, ফেসবুক ফ্রেন্ড যারা আমার পোস্টার দেখতেছে, তারা কেউ প্রতিবাদ করে নাই। তাহলে আপনার কি মনে হয় ম্যাডাম, এই যে একটা ফেসবুকের মাঝে আপনি জানতে পারলেন বা আপনার সাথে যারা তাদের থেকে জানতে পারলেন, যারা আমার পাঠাইছে, তো এই বিষয়টা আপনি আসলে কতটুকু অবগত আছেন? আমি কোনো অবগত নাই। আমি যেহেতু একটা কলেজের প্রফেসর, এই হিসাবে আমি জানি
যে আমাদের পিয়ন দারোয়ান থেকে শুরু করে, আমি কিন্তু একটা স্কুলের হেডমাস্টারও ছিলাম সরকারি। তো সাংগঠনিক নিয়ম কানুন সম্বন্ধে আমার এটাই ধারণা যে কাউকে কোনো অভিযুক্ত করার আগে 7 দিনের বা 15 দিনের একটা চিঠি দিতে হয়। হ্যাঁ, তাকে নোটিশ দিতে হয়, যে কারণ দর্শানো নোটিশ, যে আপনি কেন এই কাজটা করলেন, 7 দিন বা 15 দিনের মধ্যে কারণ দর্শান। এবং এটার উত্তর দেওয়ার পরে যদি যত উপযুক্ত না হয় উত্তরটা, তাহলে যদি বহিষ্কার করা হয় বা অব্যাহতি দেওয়া হয়, বা আলোচনার মারফতে একটি বোর্ড মিটিং আলোচনা, যেটা সংগঠনের বিধানে আছে, সংগঠনের নিয়ম অনুযায়ী কাজ হবে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আরো যারা আছে সহসভাপতি, সবাই মিলে যদি মনে করে যে অপরাধের পরিমাণ এত বেশি যে তাকে বহিষ্কার করা উচিত, তাহলে তারা সেই সিদ্ধান্ত নিতে পারে। সেই চিঠিটাও তো আমাকে, সেই চিঠি আমি পাই নাই, নোটিশের চিঠিও না। তো এখন কি আপনি ওই চিঠি, আপনি মনে হয় এটা একটা ভুয়া ষড়যন্ত্র চালিয়েছিল, তো এখন কি আপনি বিএনপির আগে যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব এখনো পালন করছেন? আমার নেতা কর্মীরা আজকেও 4-5 জন মহিলা এসে গেছে, একজনের আবার অনার্স পরীক্ষার্থী, আমি আমার কলেজে ভর্তি করি, ফর্ম ফিল আপের টাকা দিতে পারে না, যাই হোক এগুলি সমাধান আজকেও করেছি। আমি তো কে আমার বহিষ্কার করলো বা কে আমার দুর্নাম ছড়ালো, কে আমার মারতে চাইলো, এগুলি নিয়ে আমি ভাবি না। আমি ভাবি বিএনপিকে নিয়ে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি কেন মানুষকে ভয় পাবো? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আপনি যে বিএনপি করেছেন এত বছর, তো আপনার কি মনে হয় আপনার বিরুদ্ধে কোনো মামলা ষড়যন্ত্র হয়েছিল আওয়ামী লীগ সরকারকালে? মামলা হয়েছে, জেল খেটে বিভিন্ন রকমের হয়রানির শিকার। মানে এই গত জানুয়ারি নির্বাচনের আগে কলাক্স বড় গেটটা, লোহার গেটটা, প্রতিদিন রাত্রেবেলা 2টা-2:30টার সময় আমার এটা দারোয়ান ভয় পাওয়া যেত, বলতে যে না ম্যাডাম কি বাসায় আছে, আমি এই বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এ থাকতাম, অন্যের আত্মীয়দের বাসায় থাকতাম, আত্মীয় স্বজনরা খুঁজে আমার পাইতো না, আমার মেয়ের আরেক বাসায় রাখতাম, ঘরে তালাবদ্ধ করে রাখতাম, আবার বিড়াল পালি, এই কারণে আবার মেয়ে এসে চুরি করে খাবার দেওয়া যেত। মানে আমার জীবনটা ছিল পাগলের মতো এই দলের কারণে। গত নির্বাচনের আগে 2 মাস বাসায় ঘুমাইতে পারি, আত্মীয় স্বজনের বাসায়। আপনারা কি চান যে সামনে যে নির্বাচন, জনগণ চাচ্ছে নির্বাচন হোক, এই দেশে একটি সরকার প্রয়োজন, জরুরিভাবে একটি নির্বাচন চাচ্ছে জনগণ, তো আপনাদের কি মতামত? আমার মতামত হলো 16 বছর সাংগঠনিকভাবে আমরা মাঠের বাইরে ছিলাম না, মাঠের মধ্যে ছিলাম, কিন্তু ক্ষমতায় ছিলাম। এখন যখন একটা গণতান্ত্রিক সুযোগ এসেছে, স্বৈর শাসক দূরে চলে গেছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার তাদের জরুরি কর্মকাণ্ডগুলি শেষ করে গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন দিয়ে দিলে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কোন দলকে ক্ষমতায় আনে। আর আমি আশাবাদ রাখি যে বিএনপিকে ক্ষমতায় আনে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একদিনের সৃষ্টি নয়। এবং বেগম খালেদা জিয়ার 3 বছরের আমল, শহীদ জিয়ার আমলটা এমন সুন্দর ছিল, ভালো ছিল যে সবাই বিএনপিকে পছন্দ করে। কাজেই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয় না, আমি ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিতে পারি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে জনগণের ভোটের মাধ্যমে। আরেকটি বিষয় আমরা আপা জানতে চাবো যে এখন যে আপনার উপরে যে একটা মিথ্যা একটা ফেসবুকের মারফতে যে পরিষ্কার আওয়াজ এসেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন? আমি এটাকে মিথ্যাও বলবো না, সত্যও বলবো না, যেহেতু সুলতানা আপা সেক্রেটারি হিসেবে সই করেনি। আমি আমাদের গণতন্ত্রের জননী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে এইটার তদন্ত, এই ঘটনার সঠিক তদন্ত পর্ব বিচার দাবি করছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই ঘটনার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে সঠিকভাবে তদন্ত করে এই ঘটনাটার বিচার দাবি করছি। যদি আমি বহিষ্কার হওয়ার মতো কোনো অপরাধ করে থাকি তাহলে বহিষ্কার হব, আর এই যেটা বহিষ্কার করেছে এটাও যদি সঠিক হয়ে থাকে, সুলতানা আপার দাবি মতো এটা ওনার স্বাক্ষর নয়। আমি জানতে চাই জনাব তারেক রহমান সাহেবের কাছে, এটা যদি সুলতানা আপার স্বাক্ষর না হয়ে থাকে তাহলে এই স্বাক্ষরটা কে করলো এটা খুঁজে বের করেন। এই জালিয়াত চক্রের জন্য ভবিষ্যতে মহিলারা আর রাজনীতিতে আসবে না, কারণ মহিলারা রাজনীতিতে আসতে এমনি ভয় পায়, স্বামী সন্তান পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চায়। বহু কষ্টে আমি একা ডেমরা থানা গঠন করেছি, আগে যাত্রাবাড়ি ডেমরা থানা একসাথে ছিল, আলাদা করেছি। আবার নবীনগরে কোনো মহিলা দল ছিল না, 20-22 বছর যাবৎ মহিলা লীগ ছিল। আমি চেয়েছিলাম যে মহিলা লীগের পাশাপাশি আওয়ামী লীগের আমলে আমি সাহস করে 2টা থানায় 2টা দল গঠন করেছি, এবং যত আর্থিক টাকা পয়সা খরচ আছে সেগুলি আমি করেছি। আমি প্রতি মাসে নবীনগরে যাই, সবাই বলতে পারে ব্রাহ্মণবাড়িয়া যায়, কুমিল্লায় যায়,
নবীন ঢাকায় যায়, রাজপথে কোনো যেখানে যেখানে অনুষ্ঠান হয় ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমি অংশগ্রহণ করি। এখন যদি দল মনে করে যে সারা জীবন আমার এই কষ্ট বৃথা যাবে, আমাকে দল থেকে বহিষ্কার করে দিবে, দল থেকে বহিষ্কার করার মতো অন্যায় আমি করেছি, দলের বিরুদ্ধাচরণ করেছি, দলের বাইরে কাজ করেছি, দলের ক্ষতি হয়েছে, এমন কাজের সাথে আমি সম্পৃক্ত, তাহলে জনাব তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। জি, ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আজ আমাদের স্টুডিওতে এসে দর্শকদের বরাবর সুন্দর সুন্দর কথা বলার জন্য আর আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি, আশা করি আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো সামনে আপনাদের সামনে পেশ করব। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন। আল্লাহ।